নমস্কার, গল্পকথক রীতি অডিও স্টোরি চ্যানেলে আমি রীতি আজ থেকে শুরু করছি একটা নতুন উপন্যাস, নিমাই ভট্টাচার্যের লেখা রুদ্রাণী। আজকে শুনবেন এই উপন্যাসের প্রথম পর্ব। সেদিনের কথা আমার স্পষ্ট মনে আছে। আমি মিত্তিরদের পুকুর থেকে চান করে ফিরতেই দেখি বাবা খেয়ে দিয়ে বারান্দায় তক্তাপোষে তাকিয়ায় হেলান দিয়ে তামাক খাচ্ছেন। ওদিকে রান্নাঘর থেকে মা একটু গলা চড়িয়েই বললেন, ওরে মানিক, তাড়াতাড়ি জামা প্যান্ট পরে খেতে আয়, এরপর কখন খাবি আর কখন স্কুলে যাবি। আমি ঘরের মধ্যে পা দিয়েই চিৎকার করি, আসছি মা। আমি জামা প্যান্ট পরে রান্নাঘরে ঢুকতেই মা বললেন, নিবারণ না থাকলেই তোর বাঁদরামি বড্ড বেড়ে যায়, চান করতে গেলে আর বাড়ি ফেরার কথা মনেই পড়ে না। আমি কোনো উত্তর না দিয়ে খেতে বসি। আমি চুপ করে থাকলেও মা বলে যান, নিবারণ এলে তোর পুকুরে চান করা ঘুচিয়ে দেবে একেবারে। এবার আমি মুহূর্তের জন্য মুখ তুলে মায়ের দিকে তাকিয়ে বলি, নিবারণ কাকাই তো আমাকে সাঁতার শিখিয়েছে, পুকুরে না গেলে সাঁতার কাটবো কোথায়? নিবারণ সাঁতার শিখিয়েছে বলে কি ঘন্টার পর ঘন্টা পুকুরে কাটাতে হবে? ব্যাস, ঠিক সেই সময় নিবারণ কাকা এসে হাজির। আমি এক গাল খুশির হাসি হেসে বললাম, নিবারণ কাকা, তুমি নেই বলে মায়ের বকুনি খেতে খেতে আমি পাগল হয়ে যাচ্ছি। ওকে উত্তর দেবার সুযোগ না দিয়ে মা জিজ্ঞেস করলেন, কি হলো নিবারণ, ছেলে না মেয়ে? নিবারণ কাকা রান্নাঘরের মেঝে বসে মুখ নিচু করে একটু সলজ্জ হাসি হেসে বললেন, বৌঠান, মেয়ে হয়েছে। বাহ, খুব ভালো খবর। তা মেয়ে বউ দুজনেই ভালো আছে তো? হ্যাঁ বৌঠান, ভালোই আছে। জানেন বৌঠান, মা বলছিল মেয়েটা নাকি খুব সুন্দর দেখতে হবে। তোমাদের স্বামী স্ত্রীর গায়ের রং একটু চাপা হলেও দুজনেরই তো চোখ মুখ বেশ ভালো। মেয়ে যে দেখতে ভালো হবে সেই ব্যাপারে সন্দেহের কি আছে? যাই হোক বৌঠান, মেয়েটা যেন বেঁচে থাকে এই আশীর্বাদ করবেন। তুমি তো কারোর কোনো ক্ষতি করো না নিবারণ, তোমার মেয়ে নিশ্চয়ই সুখী হবে আর দীর্ঘজীবীও হবে। আপনার মতো সতী সাবিত্রী যখন বলেছেন, তখন আমার মেয়ে যে সুখে থাকবে আর দীর্ঘজীবীও হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই বৌঠান। বহুদিন আগেকার ঘটনা হলেও আজও আমার স্পষ্ট মনে আছে সেই দিনের এইসব কথা। তখন আমি কোন ক্লাসে পড়ি, বোধহয় 8 বা 9-এ। মনে হয় তখন আমার বয়স ছিল 14 কি 15। আমি জন্মাবার পর থেকেই নিবারণ কাকাকে আমাদের বাড়িতে দেখেছি। খুব ছোটবেলায় মা আমাকে খাইয়ে দাইয়ে জামা কাপড় পরিয়ে দেবার পর আমি নিবারণ কাকার কোলে চড়েই বুড়ো শিবের মন্দিরের সামনের মাঠে বেড়াতে যেতাম। একটু আধটু খেলাধুলাও করতাম সমবয়সী 2-5 জন ছেলেমেয়ের সঙ্গে। একটু বড় হবার পর নিবারণ কাকার সঙ্গে আরও কত কি দেখেছি, কত জায়গায় বেরিয়েছি। আমার বেশ মনে আছে, আমি ওর কাঁধে চড়ে হ্রদ দেখতে যেতাম। ওর সঙ্গেই আমি প্রথম গঙ্গায় চান করেছি, নৌকায় চড়েছি, সার্কাস দেখেছি, আরও কত কি। আচ্ছা নিবারণ কাকা, সার্কাসের ওই মেয়েটা দড়ির ওপর দিয়ে হাঁটলো কি করে? অনেক দিন ধরে শিখলে অনেক কিছুই পারা যায়। আমিও পারবো? চেষ্টা করলে নিশ্চয়ই পারবে। আচ্ছা নিবারণ কাকা, আমি তো দড়ির উপরে উঠতেই পারবো না। এবার নিবারণ কাকা আমাকে কোলে বসিয়ে আদর করতে করতে বলেছিল, সব কিছু শেখার জন্যই একজন গুরু চাই, মাস্টার চাই। ওরা দেখিয়ে শুনিয়ে না দিলে তো কিছুই শেখা যায় না বাবা। বাবা শুধু স্কুলের সময়টুকু ছাড়া সকাল বিকেল সন্ধে ছাত্রদের পড়াতেই ব্যস্ত থাকতেন। আমাকে নিয়ে বেড়াতে যাবার সময় তার ছিল না। তাই তো আমি সবসময় নিবারণ কাকার সঙ্গেই সব জায়গায় যেতাম আর কত কি দেখতাম। কিন্তু দেখেই আমি চুপ করে থাকতে পারতাম না। নিবারণ কাকাকে প্রশ্ন করতাম, আচ্ছা নিবারণ কাকা, ওই যে রথের উপর জগন্নাথদেব বসেছিলেন, তার হাত পা নেই কেন? লক্ষ্মী সরস্বতী, মা দুর্গা, মা কালী, কার্তিক গণেশ সবারই তো হাত পা আছে, শুধু জগন্নাথদেবের হাত পা নেই কেন? নিবারণ কাকা একগাল হাসি হেসে আমার মাথা বুকের মধ্যে টেনে নিয়ে বললে, সত্যি শুনতে চাও? হ্যাঁ, শুনতে চাই। কিন্তু তুমি কি মনে রাখতে পারবে? তুমি আস্তে আস্তে বললে
ঠিক মনে রাখতে পারবো। নিবারণ কাকা আস্তে আস্তেই বলল, এক ব্যাধের তীর লেগে শ্রীকৃষ্ণ মারা যান। তারপর শ্রীকৃষ্ণের কয়েকজন ভক্ত তার অস্থি একটা বাক্সের মধ্যে। অস্থি? অস্থি কি নিবারণ কাকা? অস্থি মানে হাড়। ও। ওইদিকে ইন্দ্রদুম্ন নামে এক রাজা খুব বিষ্ণু ভক্ত ছিলেন। তিনি দিনরাত ভাবছিলেন কী ধরনের মূর্তিতে বিষ্ণুকে পুজো করবেন। তখন বিষ্ণু এসে রাজা ইন্দ্রদুম্নকে বলেন, আমার নতুন ধরনের মূর্তি তৈরি করো, কিন্তু তার মধ্যে শ্রীকৃষ্ণের অস্থি থাকবে। তারপর স্বয়ং বিশ্বকর্মাকে এই মূর্তি তৈরি করার ভার দিলেন। বিশ্বকর্মা রাজি হলেন একটা শর্তে। কি সেই শর্ত? বিশ্বকর্মা বললেন, আমি আস্তে আস্তে মূর্তি তৈরি করব, কিন্তু মূর্তি শেষ না হওয়া পর্যন্ত আমাকে কেউ বিরক্ত করতে পারবে না। তারপর বিশ্বকর্মা মূর্তি তৈরি করে চলেছেন, কিন্তু শেষ হচ্ছে না। তাই দেখে রাজা ইন্দ্রদুম্ন বড় অধৈর্য হয়ে হঠাৎ সেই মূর্তি তৈরি করার জায়গায় হাজির হলেন। ব্যাস, সঙ্গে সঙ্গে বিশ্বকর্মা রাগ করে চলে গেলেন। তখন মূর্তি তৈরি হয়ে গিয়েছিল? না, হয়নি তো, তখনও অর্ধেক কাজ বাকি। তাহলে কি হলো? শেষ পর্যন্ত ব্রহ্মা এসে ওই মূর্তির চোখ আর প্রাণ দান করে চলে গেলেন। বুঝলে তো তাহলে কেন জগন্নাথ দেবের মূর্তি ওই রকম? হ্যাঁ, বুঝলাম নিবারণ কাকা। মনে থাকবে তো? হ্যাঁ, থাকবে। নিবারণ কাকা যে সত্যি সত্যি আমার পরীক্ষা নেবে তা আমি ভাবতে পারিনি। 3-4 দিন পরের কথা। আমি পড়াশোনা শেষ করে খাবার জন্য রান্নাঘরে ঢুকতেই দেখি মা আর নিবারণ কাকা কথা বলছেন। আমাকে দেখে নিবারণ কাকা জিজ্ঞেস করল, কি মানিক, কালকে স্কুলের সব পড়াশোনা লেখালেখি হয়ে গেল? হ্যাঁ, তাই তো খেতে আসতে দেরি হলো এত। কাল মাস্টার মশাইরা পড়াশোনা ধরলে ঠিক ঠিক উত্তর দিতে পারবে তো? পারবো না কেন? তুমি আমার কাছে একটা পরীক্ষা দাও তো এবার। তুমি আবার কি পরীক্ষা নেবে? তুমি কি আমার স্কুলের বইটই পড়েছো নাকি? স্কুলের বই না পড়লে কি পরীক্ষা নেওয়া যায় না? আচ্ছা বলো তো, জগন্নাথ দেবের মূর্তি ওই রকম কেন? আমি গড়গড় করে পুরো কাহিনীটা বলতেই নিবারণ কাকা চিৎকার করে উঠল, শুনলেন বৌঠান, শুনলেন? ও ডান হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরল, বলল, একবার শুনে পুরো কাহিনীটা মনে রাখা কিন্তু আর কোনো ছেলের কম্য নয়। না না, এমন ছেলে আর বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই, তাই তো? বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা বলতে পারবো না বৌঠান, তবে এই চত্বরে আমাদের মানিকের মতন বুদ্ধিমান ছেলে নেই। তা ঠিক বলেছে নিবারণ কাকা। চুপ কর, বাদর ছেলে একটা। শুধু চণ্ডীতলা বা বিষ্ণুপুর নয়, গঙ্গার এপার ওপার অন্তত 20-25টা গ্রামের মানুষ ঠাকুরদাস মুখুজ্জকে সাক্ষাৎ দেবতার মতন ভক্তি শ্রদ্ধা করত তার পাণ্ডিত্য আর বিচার বুদ্ধির জন্য। ত্রিপুরা, কোচবিহার, দীঘাপতি, কাশিমবাজার থেকে ময়ূরভঞ্জের রাজারা পর্যন্ত মাঝে মধ্যেই ওকে আমন্ত্রণ করে কালিদাস ভবভূতির কাব্যের ব্যাখ্যা ও আলোচনা শুনতেন। বর্ধমানের মহারাজ তো ওকে গুরুর মতন শ্রদ্ধা করতেন। ঠাকুরদাসের বয়স যখন মাত্র 30, তখনই তার স্ত্রী বিয়োগ হয়। তখন ওর একমাত্র পুত্র গুরুদাস মাত্র 5 বছরের শিশু। তখন ঠাকুরদাসের দূর সম্পর্কীয়া এক নিঃসন্তান বিধবা বোন এসে এই শিশুপুত্রের লালন পালনের দায়িত্ব নিলেন। গুরুদাসও অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। বটতলার পাঠশালার অঘোর পণ্ডিত ওকে যত দেখেন ততই অবাক হয়ে যান। ওকে বছর 2 পড়াবার পরই অঘোর পণ্ডিত একদিন ঠাকুরদাসের কাছে হাজির। আরে অঘোর, এসো এসো। তালপাতার আসনখানে এগিয়ে দিয়ে ঠাকুরদাস হাসতে হাসতে বলেন, বুঝলে অঘোর, তুমি এখন না এলে আজ বিকেলেই বোধহয় আমি তোমার কাছে যেতাম। কেন? রাজা মহারাজের খেয়াল খুশির কথা আর কি বলবো। ঠাকুরদাস একটু চাপা হাসি হাসতে হাসতে বলে যান, প্রায় বছরখানেক আগে একদিন বর্ধমানের রাজা বাহাদুর আমাকে এক সমস্যায় ফেলেছিলেন। সমস্যা মানে? ভবভূতির মহাবীর চরিত আর উত্তর রামচরিত তো রামায়ণ অবলম্বনেই লেখা। হ্যাঁ, তাই তো।
রাজা বাহাদুরের প্রশ্ন হচ্ছে, ভবভূতি কি এই দুটি নাটকে কোথাও কোথাও মূল রামায়ণকে উপেক্ষা করে নিজেই একটা নতুন রামায়ণ রচনার চেষ্টা করেননি? অঘোর পণ্ডিত গম্ভীর হয়ে বলেন, উপেক্ষা না করলেও মূল রামায়ণের মূল কাহিনী নিশ্চয়ই বারবার অতিক্রম করেছেন। ঠাকুরদাস বললেন, রাজা বাহাদুরের দ্বিতীয় প্রশ্ন কি জানো? কি? উত্তর রামচরিতে ভবভূতি যে দাম্পত্য প্রেমের চিত্র অঙ্কন করেছেন তা কি বাল্মীকিকে ম্লান করে দেয়নি? রাজা বাহাদুর তো একটা খুব মূল্যবান ও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বুঝলে অঘোর, রাজা বাহাদুর সত্যি পণ্ডিত মানুষ। তিনি কি আর আজে বাজে প্রশ্ন করতে পারেন? রাজা বাহাদুরের প্রশ্নের উত্তর আমি লিখে ফেলেছি, তাই ভাবছিলাম তোমাকে শোনাবার পরই রাজা বাহাদুরের কাছে যাব। এ তো অত্যন্ত আনন্দের ও সম্মানের ব্যাপার। যে কোনো দিন বিকেলে চলে এসো। হ্যাঁ, 2-1 দিনের মধ্যেই আসব। এবার অঘোর পণ্ডিত বললেন, ভাই ঠাকুরদাস, তোমাকে একটা কথা বলতে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলো। দেখো ভাই, তোমার ছেলে গুরুদাসকে আমি অত্যন্ত স্নেহ করি ও গুরুদাসও আমাকে পিতৃতুল্য ভক্তি করে। সেটাই তো স্বাভাবিক। তুমি গুরুদাসকে একটা ভালো ইংরেজি স্কুলে ভর্তি করে দাও। ইংরেজি স্কুলে? হ্যাঁ, ইংরেজি স্কুলে। গুরুদাস অসম্ভব মেধাবী ছেলে। ওকে আমার পাঠশালায় আর পড়ানো ঠিক হবে না। কি বলছো তুমি? হ্যাঁ ভাই, আমি ঠিক কথাই বলছি। তুমি ওকে কেষ্টনগর শান্তিপুরের কোনো ভালো স্কুলে ভর্তি করে দাও। ঠাকুরদাস বন্ধুর কথা শুনে অবাক হয়ে যান। সঙ্গে সঙ্গে কোনো কথা বলতে পারেন না, কি যেন চিন্তা করেন। অঘোর পণ্ডিত আবার বলে যান, আমার পাঠশালায় এই অঞ্চলের নানা ধরনের ছেলে পড়তে আসে, কিন্তু এই কয়লা খনির মধ্যেই 2-4টে হীরের সন্ধান আমি পেয়েছি, আর গুরুদাস তেমনই একটি হীরে। তুমি তো ভাই আমাকে চিন্তায় ফেললে। কেন ভাই? 5 জন জ্ঞানী গুণীর কৃপায় আমার ঠিক অন্নবস্ত্রের অভাব না থাকলেও অর্থাভাব নিত্যকার সঙ্গী। তার উপর আমার পারিবারিক জীবনের কোনো খবরই তো তোমার অজানা নয়। তাই আমার পক্ষে বোধহয় এখনই ছেলেকে কোনো শহরে রেখে ইংরেজি স্কুলে পড়ানো সম্ভব নয়। তবে যত তাড়াতাড়ি পারি তোমার পরামর্শ মতো কাজ করার চেষ্টা নিশ্চয়ই করব। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি গুরুদাসের ব্যাপারে একটু উদ্যোগী হতে পারি। হ্যাঁ, আমি আবার কি অনুমতি দেব? গুরুদাসের ব্যাপারে তুমি নিশ্চয়ই উদ্যোগী হতে পারো, কিন্তু ভাই তার আগে আমাকে তো একটু চেষ্টা করতে দাও। অঘোর পণ্ডিতের কাছ থেকে শোনার পর কথাটা এর মুখ থেকে শেষ পর্যন্ত কাশিম বাজার মহারাজার কানে পৌঁছল। সঙ্গে সঙ্গে উনি লোক পাঠালেন ঠাকুরদাস মুখুজ্জের কাছে। পণ্ডিত মশাই, মহারাজার একান্ত ইচ্ছা আপনার ছেলের লেখাপড়ার বিধি ব্যবস্থা তিনিই করেন। অনুগ্রহ করে আপনি যদি সম্মতি দেন। কি আশ্চর্য! এ তো পরম সৌভাগ্যের কথা। ঠাকুরদাস একটু থেমে বলেন, আপনি দয়া করে মহারাজাকে বলবেন আমি 2-1 মাসের মধ্যেই শ্রীমানকে নিয়ে আসব। হ্যাঁ, ঠিক 2 মাস পর ঠাকুরদাস মুখুজ্জে শ্রীমান গুরুদাসকে নিয়ে কাশিমবাজারের প্রাতঃস্মরণীয় মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর কাছে হাজির হয়ে বললেন, ঈশ্বরের কৃপায় ও আপনার আশীর্বাদে শ্রীমানের যে কল্যাণ হবে এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। মহারাজা বললেন, পণ্ডিত মশাই, আপনার পুত্র যে অসম্ভব মেধাবী ছাত্র তা তো আমি জানি। এই রকম ছাত্রদের পড়াশুনোর ব্যাপারে কিছু করতে পারলে আমি সত্যিই আনন্দ পাই। তা জানি বই কি। তাছাড়া আরও একটা কথা, আপনার মতন জ্ঞানীগুণী মহাপণ্ডিতদের সাংসারিক চিন্তাভাবনা থেকে মুক্ত রাখাও তো আমাদের কর্তব্য। যাই হোক, এই গুরুদাস মাত্র 21 বছরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত সাহিত্যে MA পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্বয়ং স্যার আশুতোষের হাত থেকে স্বর্ণপদক লাভ করেন এবং তারই অভিপ্রায়ে সংস্কৃত কলেজের অধ্যাপক হন। অবশ্য এর অনেক আগেই ঠাকুরদাসের মৃত্যু হয়। সংস্কৃত কলেজে অধ্যাপনা করার সময়ই গুরুদাসের জীবনে একটা বিশেষ ঘটনা ঘটে।
সংস্কৃত কলেজের ন্যায়শাস্ত্রের প্রধান অধ্যাপক মহামহোপাধ্যায় হৃদয়নাথ ভট্টাচার্যকে গুরুদাস অত্যন্ত শ্রদ্ধাভক্তি করতেন এবং নানা বিষয়ে আলাপ আলোচনার জন্য তার বাঁদুর বাগানের বাড়িতে যেতেন। সেবার গ্রীষ্মের ছুটিতে গুরুদাস দ্বারভাঙা গিয়েছিলেন এক সহপাঠীর অনুরোধে। আসার দিন এই সহপাঠী তাকে এক ঝুড়ি ল্যাংড়া আম উপহার দেন। গুরুদাস হাসতে হাসতে বলেন, আরে ভাই, এত আম কে খাবে? তুমি কি জানো না আমার মা বাবা ভাই বোন কেউ নেই? বন্ধুও হাসতে হাসতে জবাব দিলেন, শুধু এইটুকুই জানি না, আরও জানি তুমি এখনো সংসারী হওনি। তবে ভাই, এখানে এক ঝুড়ির কম আম বিক্রি হয় না। কিছু আম তুমি তোমার 2-1 ঘনিষ্ঠ বন্ধু ও প্রিয় অধ্যাপকদেরও দিও। কলকাতা পৌঁছবার পরদিনই গুরুদাস প্রায় 8 ঝুড়ি আম নিয়ে মহামহোপাধ্যায় মহাশয়ের বাড়িতে হাজির। পিতৃতুল্য এই পরম শ্রদ্ধেয় অধ্যাপককে প্রণাম করে গুরুদাস বললেন, এগুলি দাঁড়ভাঙার ল্যাংড়া, অনুগ্রহ করে আপনি খেলে খুব আনন্দ পাব। তুমি যখন এনেছো তখন নিশ্চয়ই খাবো, কিন্তু আজ নয়, কাল। আমগুলি খুবই সুপক্ক, আজ খেলেই ভালো হয়। না বাবা, আজ আর খাবো না। আজ না খাবার কি কোনো বিশেষ কারণ আছে? হ্যাঁ বাবা, আজকে একাদশী। আজ একাদশী বলে ফলও খাবেন না? আগে খেতাম, কিন্তু গত 4 বছর ধরে একাদশীর দিন নির্জলা উপবাস করি। তা হঠাৎ 4 বছর ধরে নির্জলা উপবাস কেন করছেন? গুরুদাস মুহূর্তের জন্যই থেমে বললেন, এই বয়সে তো আপনার নির্জলা উপবাস করা শরীরের পক্ষে আদৌ ভালো নয়। বৃদ্ধ অধ্যাপক একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি করব বাবা, 9 বছরের মেয়েটা যদি নির্জলা উপবাস করে, তাহলে আমি তার পিতা হয়ে কি করে খাওয়া দাওয়া করতে পারি বলতে পারো? আপনার মেয়ে নির্জলা উপবাস করেন কেন? উনি একটু ম্লান হেসে বললেন, বাবা, সবই অদৃষ্ট। আমার কন্যাকে দেখতে সাক্ষাৎ প্রতিমা। কাটোয়া শ্রীনিবাস তর্কচূড়ামণি তাকে দেখে নিজের পুত্রের সঙ্গে বিবাহ দেন, কিন্তু আমাদের এমনই অদৃষ্ট যে বিয়ের 3 মাসের মধ্যেই গঙ্গায় এক নৌকাডুবিতে বাবা জীবনের মৃত্যু হয়। বাবা, কি দুর্ভাগ্যের ব্যাপার। হ্যাঁ বাবা, খুবই দুর্ভাগ্যের ব্যাপার। তা তখন আপনার মেয়ের বয়স কত? ও ঠিক তখন এই 9 বছরের। 4 বছর আগের এই দুর্ঘটনা ঘটে? হ্যাঁ বাবা। কয়েকদিন আপন মনে তর্ক বিতর্ক চিন্তা ভাবনা করার পর গুরুদাস একদিন ওই বৃদ্ধ অধ্যাপকের বাড়িতে হাজির হয়ে বললেন, আপনি অনুমতি দিলে আমি একটা বিশেষ বিষয়ে একটু আলোচনা করতাম। হ্যাঁ বাবা, বলো। আপনি কি স্বীকার করেন বিধবা বিবাহ শাস্ত্রসম্মত? 100 বার স্বীকার করি। তবে এ কথাও জানি, শাস্ত্রসম্মত হলেই যে সব কিছু সমাজ মেনে নেবে তার কোনো বাধ্যকতা নেই। আপনার সঙ্গে এ বিষয়ে বিশদ আলোচনা করার দুঃসাহস তো আমার নেই। তবে শুধু এইটুকু নিবেদন করব, যদি আপনার ও মাতৃদেবীর অনুমতি লাভ করি, তাহলে আপনার কন্যাকে আমি বিবাহ করতে প্রস্তুত। আমার পিতামাতা জীবিত নেই বলে আমাকেই এই প্রস্তাব করতে হলো বলে দয়া করে ক্ষমা করবেন। তুমি কি জানো, আমার বিধবা কন্যাকে বিবাহ করলে তোমার সামাজিক জীবনে নানা সংকট দেখা দিতে পারে। ব্যতিক্রম কিছু করলেই যে কিছু সমস্যা বা সংকট দেখা দেয় তা আমি জানি, কিন্তু তার মোকাবিলা করার মতন আত্মবিশ্বাস আমার আছে। তুমি এই বিয়ে করলে তোমার পক্ষে সংস্কৃত কলেজে অধ্যাপনা করা হয়তো অসম্ভব হয়ে উঠবে। তা কি জানো তুমি? আইনত কর্তৃপক্ষ কিছুই করতে পারবেন না, তবে ছাত্র অধ্যাপকদের একটা অংশ যে আমার সমালোচনায় মুখর হয়ে উঠবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সংস্কৃত কলেজে অধ্যাপনা না করলেও আশা করি আমি বেঁচে থাকব। গুরুদাসের এই প্রস্তাব শোনার পরও মহামহোপাধ্যায় কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, বাবা, আমাকে একটু ভাববার সময় দাও। প্রায় 6 মাস, হ্যাঁ প্রায় 6 মাস পর
মহামহোপাধ্যায় হৃদয়নাথ ভট্টাচার্যের বিধবা কন্যা কাত্যায়নী দেবীকে গুরুদাস বিবাহ করলেন। এই বিয়ের ব্যাপারে শুধু সংস্কৃত কলেজের ছাত্র ও অধ্যাপকদের মধ্যে নয়, ঝড় উঠেছিল সমাজের নানা মহলে। কিন্তু গুরুদাস বিন্দুমাত্র বিচলিত হননি। হাসি মুখে উপেক্ষা করেছিলেন রক্ষণশীলদের অপমান আর উপেক্ষা। একদিন এক অধ্যাপক হাসতে হাসতে গুরুদাসকে বললেন, আরে মশাই, ছাত্ররা যখন আপনার কাছে পড়তেই চায় না, আপনার ক্লাসে যায় না, তখন তো আপনি চাকরিটা ছেড়ে দিলেই পারেন। অন্য একজন অধ্যাপক পাশ থেকে টিপ্পনি কাটলেন, ছাত্রদের না পড়িয়ে মাইনে নিতে তো লজ্জা হওয়া উচিত, তাই নয় কি? গুরুদাস গম্ভীর হয়ে বলেছিলেন, আপনারা অযাচিতভাবে আর কোনো উপদেশ দেবেন কি? অধ্যাপক হিসেবে আমার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পড়ানো। আমি সেই দায়িত্ব 16 আনা পালন করছি। ছাত্রদের কর্তব্য অধ্যয়ন করা। তারা যদি সেই কর্তব্য পালন না করে তাহলে তারা যথোচিত ফল ভোগ করবে। কিন্তু বেঞ্চিগুলো তো ছাত্র না, বেঞ্চিগুলোকে পড়িয়ে কী লাভ? আমি নীচহীন সুদখোরদের মতো লাভ লোকসানের ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহী নই। আমার কাছে নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে কর্তব্য পালনই বড় কথা। সব খবরই স্যার আশুতোষের কাছে পৌঁছেছিল। তাই তিনি একদিন গুরুদাসকে ডেকে বললেন, তোমার মতন চরিত্রবান, আদর্শবান ও বিদ্বানকে আমার বিশেষ দরকার। আপনি আমার পিতৃতুল্য। আপনার ইচ্ছা আমি নিশ্চয়ই পূর্ণ করতে দ্বিধা করব না। তোমাকে বিশ্ববিদ্যালয়ের ইন্সপেক্টর অফ কলেজেস হতে হবে। স্যার, আমি কি তার উপযুক্ত? স্যার, ওই পদে তো অত্যন্ত প্রবীণ ও অভিজ্ঞ অধ্যাপকরাই। ওকে কথাটা শেষ করতে না দিয়েই স্যার আশুতোষ বললেন, হ্যাঁ, এই পর্যন্ত তাই হয়েছে। প্রবীণ অধ্যাপকদের অনেক সহপাঠী বা বন্ধুরা নানা কলেজের প্রিন্সিপাল। তাই তো ওরা প্রিন্সিপালদের সমালোচনা করতে বড্ড দ্বিধা করেন। তোমার মধ্যে এইসব দুর্বলতা থাকবে না বলেই আমি আশা করি। গুরুদাস স্যার আশুতোষকে প্রণাম করে বললেন, স্যার, আপনি আশীর্বাদ করবেন আমাকে। আমি যেন আপনার আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখতে পারি। স্যার আশুতোষ ওকে আশীর্বাদ করে বললেন, যে মহামহোপাধ্যায় মশায়ের বিধবা মেয়েকে বিয়ে করতে পারে তার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। সেদিন বাসায় ফিরেই গুরুদাস স্ত্রীর হাত দুটি ধরে বলেছিলেন, তোমাকে বিয়ে করে আমি যে সম্মান পেলাম তা আমার স্বপ্নাতীত ছিল। সত্যি সত্যি তুমি সাক্ষাৎ ভগবতী। খুব ছোটবেলায় একদিন নিবারণ কাকাকে জিজ্ঞেস করেছিলাম, মা বলছিল তুমি আর বাবা একসঙ্গে পড়তে, সত্যি নাকি? নিবারণ কাকা একগাল হাসি হেসে বলেছিল, হ্যাঁ সত্যি তো, তবে বলার মতন কিছু না। তার মানে? তোমার ঠাকুরদা স্বর্গীয় গুরুদাস বাণুজ্যে যেমন মহাপণ্ডিত ছিলেন, সেই রকমই বড় চাকরি করতেন কলকাতায়, কিন্তু প্রত্যেক বছর 2-3 মাস গ্রামে কাটাতেন। আমাদের চণ্ডীতলার স্কুল তো উনিই তৈরি করেছিলেন। ওই স্কুল বাড়ির প্রত্যেকটা ইট কাঠ ওনারই পয়সায় কেনা। আমি চুপ করে নিবারণ কাকার কথা শুনতে থাকি। নিবারণ কাকা মাথা নেড়ে নেড়ে বলতে থাকে, তখন তো গ্রামের বামুন কায়েতদের বাড়ির ছেলেরা ছাড়া কেউ তো পড়াশোনা করতো না, কিন্তু পড়াশোনা করার জন্য তাদের যেতে হতো 7-8 মাইল দূরের ওই কেশবপুরের স্কুলে। প্রথম দিকে তোমার ঠাকুরদার স্কুলে ওরা পড়তে এলো না। কেন? তোমার ঠাকুরদা যে বিধবা বিয়ে করেছিলেন, তাই। নিবারণ কাকা কথাটা শেষ না করেই একটু থেমে আবার বলল, তখন তোমার ঠাকুরদা আমাদের মতন চাষাভুষাদের বাড়ি বাড়ি ঘুরে ছেলে জোগাড় করে স্কুলে ভর্তি করতে লাগলেন। সেই সময় আমি আর তোমার বাবা একই সঙ্গে পড়তাম। তার মানে তুমি আমার বাবার ক্লাস ফ্রেন্ড? কী যে বলো তুমি! আমি 3 বার চেষ্টা করেও 5 ক্লাস পার হতে পারলাম না, আর তোমার বাবা লাফাতে লাফাতে উপরে উঠে গেল। তবে তোমার ঠাকুরদা আমাকে লেখাপড়া ছাড়তে দিলেন না। একদিন আমার বাবাকে ডেকে উনি বললেন, গদাধর, তোমার ছেলেকে আর স্কুলে যেতে হবে না, নিবারণ আমার কাছেই থাক, ওকে বাড়িতেই পড়াবো। তুমি কি পড়তে? ইতিহাস, ভূগোল, অঙ্ক, বাংলা। আর কিছু পড়তে না? না। তোমার ঠাকুরদা বলতেন, নিবারণ, এই 4টে বিষয়ে যদি তোর একটু জ্ঞান থাকে তাহলে ভবিষ্যৎ জীবনে তোর কোনো কষ্ট হবে না। সেসব দিনের কথা
আমি আর জীবনে ভুলতে পারবো না। কেন ভুলতে পারবো না কেন? সত্যি বলছি মানিক, তোমার ঠাকুরদা ঠাকুমাকে আমি ঠিক ভগবানের মতোই ভক্তি করতাম। ওরা দুজনে কি ভালো ছিলেন তা বলে শেষ করতে পারবো না। আমি তো সামান্য চাষির ঘরের ছেলে। চাষির ঘরের ছেলে হলেও ওরা দুজনে আমাকে ঠিক নিজের ছেলের মতোই স্নেহ করতেন। তোমার বাবা আর আমি ঠিক দুই ভাইয়ের মতোই বড় হয়েছি। বাবাও তোমাকে খুব ভালোবাসেন, তাই না নিবারণ কাকা? ভালোবাসে মানে? ও আমাকে ছেড়ে থাকতেই পারে না। আর ওই বউঠানত হয়েছে তেমনই, আমাকে হাতের কাছে না পেলে একেবারে চোখে অন্ধকার দেখেন। তোমার বাবা মা যে আমাকে কতটা ভালোবাসে আর বিশ্বাস করে তা বলে শেষ করতে পারবো না। বুঝলে মানিক, তোমার বাবার যখন বিয়ে হয় তখন ও কেষ্টনগরে এক বন্ধুর বাড়িতে থেকে ওখানকার স্কুলেই চাকরি করে আর মাঝে মাঝে ওই চণ্ডীতলায় আসে। তখন মা কোথায় থাকতেন? তখন তোমার মা ঠাকুমা আর আমি তো ওই চণ্ডীতলাতেই থাকতাম। তারপর তোমার বাবার বিয়ের বছর দেড়েক পরেই তোমার ঠাকুমা মারা যান। তখন আমি আর বউঠান চণ্ডীতলাতেই থাকি, আর তোমার বাবা যথারীতি মাসে 2-1 বার কেষ্টনগর থেকে আসে। তোমার বাবা আমার ভরসায় বউঠানকে চণ্ডীতলায় রেখে নিজে কেষ্টনগরে থাকে বলে কত জনে কত আজে বাজে কথা পর্যন্ত বলেছিল। আমি নিজেও চলে যেতে চেয়েছিলাম, কিন্তু ওরা দুজনেই আমাকে যেতে দিল না, কিছুতেই যেতে দিল না। তোমার বিয়ে তো মাই দিয়েছিল, তাই না নিবারণ কাকা? হ্যাঁ, তোমার ঠাকুরদাই আমাদের 2টো টিনের ঘর তৈরি করে দিয়েছিল। আবার তোমার ঠাকুমার কথা মতো উনি কিছু জমি জমাও করে দেন। তারপর আমাদের কাটোয়ার এই অজয় আর ভাগীরথী দিয়ে কত জল গড়িয়ে গেছে। বুকে ব্যথা নিয়েই বাবা স্কুল থেকে ফিরলেন, কিন্তু ডাক্তার এসে পৌঁছতে না পৌঁছতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পরের দিন থেকে স্কুল ফাইনাল পরীক্ষা শুরু হলেও আমি পরীক্ষা দিতে পারলাম না। সব বন্ধুবান্ধব পাশ করে কলেজে ভর্তি হলো, কিন্তু আমি স্কুলেই পড়ে রইলাম। পরের বছর পরীক্ষা দিয়ে ফার্স্ট ডিভিশনেই পাশ করে ইতিহাসে অনার্স নিয়ে কলেজে ভর্তি হলাম। এদিকে বাবার মৃত্যুর পর থেকেই শুরু হলো অভাব অনটন। তাছাড়া আমাদের এই পুরনো বাড়িটা নিয়েও নিত্য নতুন সমস্যা দেখা দিল। আজ শোবার ঘরের ছাদ দিয়ে জল পড়ে তো 2 দিন পর রান্নাঘরের দরজার একটা পাল্লা ভেঙে পড়ে। কোনো মতে একটা সমস্যা মিটতে না মিটতেই আরও 5টা নতুন সমস্যা সৃষ্টি হয়। মা বা নিবারণ কাকা আমার গায়ে আঁচড়টি লাগতে না দিলেও আমি সবই বুঝতে পারি। এরই মধ্যে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠলাম। ব্যাস, সঙ্গে সঙ্গে আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে কিছু আয় করতেই হবে। ঠাকুরদার পুরনো বৈঠকখানা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে দেখেই মা জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, এই ঘরে কি করবি? সামনের 1 তারিখ থেকে 2-3টে ছেলে আমার কাছে পড়তে আসবে, এই ঘরেই ওদের পড়াবো। ওদের পড়ালে তোর পড়াশোনার ক্ষতি হবে না তো? না না, কিচ্ছু হবে না। 3টি ছাত্র পড়িয়ে মাসে আয় হলো 90 টাকা। পরের মাসেও তাই। তারপর আরও 2টো ছাত্র জুটে গেল, অর্থাৎ তৃতীয় মাস থেকে 150 টাকা আয় হতে শুরু করলো। 6 মাস পরে বার্ষিক পরীক্ষায় আমার 5 জন ছাত্রই বেশ ভালো নম্বর পেয়ে প্রমোশন পেল। আর ওদের মধ্যে 2টি ছাত্র তো অভাবনীয় ভালো নম্বর পাওয়ায় শিক্ষক হিসেবে আমার সুনাম ছড়িয়ে পড়ল কাটোয়ার ঘরে ঘরে। ব্যাস, সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদের পড়াবার জন্য শুরু হলো এর ওর অনুরোধ। কাটোয়ার বিশিষ্ট শিক্ষক জগদীশ সরকার একদিন 7 সকালে হাজির হয়ে বললেন, মানিক, দুঃখের কথা আর কি বলবো, স্কুলে আমি নাকি ভালো পড়াই, শুনি অনেক ছেলেই আমার জন্য ভালোভাবে পাশ করে, কিন্তু আমার নিজের মেয়ে পরপর 2 বার ক্লাস 9-এ ফেল করলো। ভাইটি, লক্ষ্মীটি আমার, তুমি আমার মেয়েটিকে একটু দেখো, তোমার প্রাপ্য সম্মান দিতে আমি ত্রুটি করব না। দাদা, আমি অভাবের জন্য ছাত্র পড়ালেও কারোর কাছে কোনো দাবি করি না। যে যা দেয় আমি হাসি মুখেই তা নিই। আপনি আমাকে 1 টাকা দিলেও আমি বিন্দুমাত্র অখুশি হব না। না না না, আমি নিজে শিক্ষক হয়ে অমন অন্যায় করতে পারবো না। কিন্তু দাদা, আমার কাছে তো শুধু ছেলেরাই পড়ে। আপনার মেয়েকে পড়াতে হলে তো ওকে 7:30-8টার সময় আসতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই আসবে ও,
তুমি বাড়িতে বসে আমার মেয়েকে পড়াবে, তার আবার সময় অসময় কি? হ্যাঁ, ঠিক আছে, ওকে তাহলে সামনের সোমবার থেকে পাঠিয়ে দেবেন। তবে তবে কি? হাজার হোক আমি তো এখনও কলেজে পড়ি, বয়সও বেশি না আমার। তাই আপনার মেয়েকে একলা একলা পড়াবার চাইতে ক্লাস 9-এর আরও 2-1 মেয়ে ওর যদি সঙ্গে আসে তাহলে খুবই ভালো হয়। জগদীশবাবু একটু হাসলেন, তারপর আমার কাঁধে হাত রেখে বললেন, তুমি কোন বংশের ছেলে তা আমি খুব ভালো করেই জানি। তোমাকেও আমি ছোটবেলা থেকে দেখছি, তাই তোমার কাছে আমার মেয়ে একলা পড়লেও আমি 16 আনা নিশ্চিন্ত থাকব। তবে তুমি যখন বললে, তখন 2-1 কেন, আমি 10টা মেয়েকে পাঠাতে পারি। না না, তার দরকার হবে না, আপনার মেয়ের সঙ্গে আরও 2 জন থাকলে যথেষ্ট। ঠিক আছে, তাই পাঠাবো। শুধু জগদীশ সরকার নয়, এই ধরনের অনুরোধ এলো আরও অনেকের কাছ থেকেই। সবার অনুরোধ রাখা সম্ভব হলো না। যাদের অক্ষমতা জানালাম তাদের মধ্যে 2-4 জন মাকে ধরল। রাত্রে খেতে বসতেই মা বললেন, হ্যাঁ রে মানিক, আজ হরেন ডাক্তারের বউ আমার কাছে এসেছিল। কেন? কেন আবার? তুই বুঝি ওর ছেলেকে পড়াতে পারবি না বলেছিস? মা, আমি তো স্কুল খুলিনি যে একসঙ্গে 25-30 জন ছেলেকে পড়াবো। হরেন কাকা 1000বার বললেও আমি সকালে ওর ছেলেকে পড়াতে পারবো না। সকালে ছাত্র পড়ালে আমি নিজে কখন পড়াশুনো করব? নিবারণ কাকা বললেন, ঠিকই তো বলছে। যাই হোক বাবা, তুই ওদের ছেলেটাকে যখন হোক পড়াতে রাজি হয়ে যায় একটু। আমাকে এমন করে ধরেছিল যে আমি একরকম কথাই দিয়ে ফেলেছি। তুমি যখন কথাই দিয়েছো তখন নিশ্চয়ই পড়াবো, কিন্তু এইরকমভাবে আর কাউকে কথা দিও না। যাই হোক, শেষ পর্যন্ত আমি 3 দলে ভাগ করে মোট 21 জন ছেলে মেয়েকে পড়াতে শুরু করলাম। ভালো আয় করতেও শুরু করলাম। সংসারের চেহারাও বদলে গেল। মাঝে মধ্যে নিবারণ কাকা মিস্ত্রি ডেকে এনে ভাঙা দরজা জানলা মেরামত পর্যন্ত করাতো। সব কিছু দেখে শুনে আমার বেশ ভালোই লাগতো, কিন্তু এতগুলো ছেলে মেয়ে পড়িয়ে সত্যি বড় ক্লান্ত হয়ে পড়তাম। আগের মতন আর ভোর 5টায় কিছুতেই উঠতে পারতাম না। বিছানা ছেড়ে উঠতে 6টা 6:30 হয়ে যেত। তাই তো সকালবেলায় ঘন্টা 2-এর বেশি কিছুতেই পড়ার সময় পেতাম না। তবু অনার্স নিয়ে বিএ পাশ করলাম বলে আমি সত্যি অবাক হয়ে গেলাম। অনেকেই পরামর্শ দিলেন কলকাতায় গিয়ে এমএ পড়তে। মার নিজেরও ইচ্ছা ছিল আমি এমএ পাশ করি, কিন্তু আমি রাজি হলাম না। বললাম, মা, আজকালকার দিনে শুধু এমএ পাশ করে কোনো লাভ নেই। কেন, কলেজে পড়াবি? না মা, আজকাল শুধু এমএ পাশ করেই কলেজে পড়ানো যায় না, গবেষণা করে ডক্টরেট হতে হয়। কিন্তু ডক্টরেট হয়েও যে কলেজে পড়াবার সুযোগ পাবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে? তাহলে আবার কি, যেমন আছি তেমনই থাকবো। এবার থেকে সকাল বিকেল ছেলে মেয়ে পড়িয়ে 2 হাতে আয় করব। তুই কি স্কুলে মাস্টারির চাকরিটাও পাবি না? হ্যাঁ, পেতে পারি, কিন্তু তার জন্য প্রচুর টাকা দরকার। এ আবার নতুন কথা কি শোনাচ্ছিস? হ্যাঁ মা, আজকাল স্কুলে মাস্টারি চাকরি পেতে হলে স্কুলে বা স্কুল কমিটির পাণ্ডাদের অথবা রাজনৈতিক দলের দাদাদের থলি ভর্তি টাকা দিতে হয়। বলিস কি রে? হ্যাঁ মা, ঠিকই বলছি। এ রাম রাম, কি ঘেন্নার কথা! না, আমি এমএ পড়তে কলকাতায় আর গেলাম না। মাস্টারি চাকরির চেষ্টাও আর করলাম না। সকাল সন্ধে ছেলে মেয়ে পড়িয়েই আমি 1200-1400 টাকা আয় করতে শুরু করলাম। দিনগুলো বেশ কেটে যায়। এখন আবার আমি ভোর 5টায় ঘুম থেকে উঠে পড়ি। ভোর 6টায় মেয়েরা পড়তে আসে। 8:30টার মধ্যেই ওদের ছেড়ে দিই। ওরা চলে যাবার পর আমি বিকেল সন্ধেবেলার ছেলেদের খাতাপত্তর দেখি। প্রতিদিনই আমাকে এই খাতাপত্তর দেখতে হয়, কারণ প্রতিদিনই আমি ছেলে মেয়েদের অন্তত একটা করে প্রশ্ন লিখতে দিই। ওই খাতাপত্তর দেখতে দেখতেই আমি জলখাবার খাই। আবার যদি এর মধ্যে খবরের কাগজ এসে যায় তাহলে মোটামুটি খবরগুলোর ওপর দিয়ে একবার চোখ বুলিয়ে নিই। 11টা 11:30 নাগাদ দাদুর বৈঠকখানা থেকে বেরিয়ে মায়ের রান্নাঘরে এসে হাজির হই। প্রত্যেক দিন ওই সময় মা আর নিবারণ কাকার সঙ্গে চা খেতে খেতে একটু গল্প না করে আমি থাকতে পারি না। জানো মা, আমার ছাত্রছাত্রীরা ধরেছে ওদের সবাইকে কোথাও বেড়াতে নিয়ে যেতে হবে, ওরা পিকনিক করবে। তা তুই কি বললি? এখনও কিছু বলিনি, তবে ভাবছি একদিন ওদের সবাইকে নিয়ে কোথাও একটা ঘুরে আসব। কোথায় যাবার কথা ভাবছিস?
এইসব ছেলে মেয়েগুলো তো মামার বাড়ি পিসির বাড়ি ছাড়া আর কোথাও যায়নি বললেই হয়। তাই তো যেখানে হোক একটা নিয়ে গেলেই হলো। নিবারণ কাকা একটু হেসে বললেন, তোমার মতন ঝোলা কাঁধে নিয়ে যখন তখন বেরিয়ে পড়ার বাতিক তো সবার হয় না। নিবারণ কাকা, শুধু বইয়ের পাতা মুখস্থ করলেই শিক্ষিত হওয়া যায় না, জ্ঞান লাভও হয় না। যারা চাষাবাদ করে তারা মেঘ দেখে কিন্তু বলে দিতে পারে বৃষ্টি হবে কি হবে না, আবার কখন বৃষ্টি হবে তাও বলতে পারে। কিন্তু 20-25 বছর পড়াশোনা করার পরেও কিন্তু অনেক পণ্ডিত তা বলতে পারে না। ঠিক বলেছ এটা। আমাদের দেশের কজন মা ঠাকুমা স্কুলে কলেজে পড়েছেন বলুন তো? কিন্তু তারা চোখ দিয়ে দেখে আর কান দিয়ে শুনেই তো সব কিছু শেখেন বলে ঠিক সংসার ধর্ম করতে পারেন। তা সত্যি বটে। আমি চাই আমার ছাত্রছাত্রীরাও পড়াশুনোর সঙ্গে সঙ্গে এই জাতীয় শিক্ষা কিছু পেয়েই বড় হোক। আজ বাজারে হরেন ডাক্তারের সঙ্গে দেখা হয়েছিল। তা তো বুঝলাম, কিন্তু আসছেন কেন? তোমার প্রশংসায় তো পঞ্চমুখ। ওর মেয়ে মোটামুটি ভালোভাবেই পাশ করেছে বলে ভদ্রলোক খুব খুশি। মা জিজ্ঞেস করলেন, ওর মেয়েটা আগে ফেল করতো কেন? একে মেয়েটার বয়স একটু বেশি বলে 2-3 জন দিদিমণি ওকে খুব খোঁচা দিয়ে কথাবার্তা বলতেন, আর স্কুলে গিয়েও বড্ড অস্বস্তি বোধ করত। তাছাড়া আগে যে ভদ্রলোক ওকে বাড়িতে পড়াতে যেতেন তিনি হয় ফাঁকি দিতেন, না হয় পড়াতেই জানেন না। তাই হবে। না হলে মেয়েটা এবার ভালো নম্বর পেয়ে পাশ করলো কিভাবে? জানো মা, মেয়েটার স্বভাব চরিত্র খুব ভালো। তাই নাকি? হ্যাঁ মা, হরেন ডাক্তার যদি দুম করে মেয়েটার বিয়ে না দেন তাহলে ও হেসে খেলে এমএ পাশ করতে পারবে। তার মানে মেয়েটা বেশ বুদ্ধিমতী, তাই তো? আমাদের অধিকাংশ বাবা মা আর মাস্টারমশাইরা সব সময় ছেলে মেয়েদের নিন্দাই করেন। কথায় কথায় বলেন তোদের দ্বারা কিচ্ছু হবে না। এরকম হরদম নিন্দা করলে ছেলে মেয়েদের নিজেদের ওপর আস্থা চলে যায়। তার জন্যই অনেক ভালো ভালো ছেলে মেয়েও খারাপ রেজাল্ট করে। আমি আমার ছাত্রছাত্রীদের মনের মধ্যে এই বিশ্বাস ঢুকিয়ে দিই যে ওদের দ্বারা সব কিছুই সম্ভব, শুধু নিষ্ঠার সঙ্গে একটু চেষ্টা করতে হবে, ব্যাস, আর কিছু চাই না। নিবারণ কাকা একগাল হাসি হেসে বললে, বৌঠান, মানিক ঠিক ও ঠাকুরদার মতোই কিন্তু কথা বলছে। উনিও আমাকে ঠিক এই কথাই বলেছিলেন। দুপুরবেলায় খেয়ে দিয়ে আমি ইংরেজি খবরের কাগজটা ভালো করে পড়ি। বাংলা খবরের কাগজখানা তখন মা পড়েন বলে আমি ওটা রাত্রিরে পড়ি। এছাড়া কোনো না কোনো বই পড়ি। বিকেলবেলায় মা আর নিবারণ কাকার সঙ্গে চা খেতে না খেতেই ছেলেরা আসতে শুরু করে। 2 ব্যাচ ছেলেকে পড়িয়ে আমার ছুটি হতে হতে 10টা বেজে যায়। রবিবার অবশ্য আমার খেয়াল খুশি মতন চলি, তবে সকাল সন্ধে বন্ধুদের সঙ্গে আড্ডা না দিয়ে থাকতে পারি না। এছাড়া বেশ কিছুক্ষণ পড়াশোনা করবই। আমি সব টাকা করি মায়ের হাতে তুলে দিয়েছি। মা নিবারণ কাকার সাহায্যে সংসার চালান। বাড়ি ঘর বা সংসারের ব্যাপারে আমাকে বিন্দু মাত্র মাথা ঘামাতে হয় না। তাই তো আমার দিনগুলো বেশ ভালোই কেটে যায়। আমার কিছু দরকার হলে আমি মাকে বলি, মা, নিবারণ কাকাকে বলো তো ইন্দুদার দোকান থেকে আমার জন্য 2টো পায়জামা আর 2টো পাঞ্জাবি আনতে। কাল যখন নিবারণ বাজারে যাবে তখন এনে দেবে। এইভাবেই কেটে যায় মাসের পর মাস আর বছরের পর বছর। দেখতে দেখতে আরও 2টো বছর কেটে গেল। আমার ছাত্রছাত্রীদের প্রথম দলের হায়ার সেকেন্ডারি পরীক্ষা শেষ হবার পর ফলও বেরুলো। ওদের মতন আমিও একটু উৎকণ্ঠার মধ্যে ছিলাম ফলাফল জানার জন্য। মনে মনে ভাবছিলাম ওরা ভালো ফল না করলে আমার ভবিষ্যৎ অন্ধকার। আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার 12 জন ছাত্রছাত্রীর মধ্যে 9 জন ফার্স্ট ডিভিশনে পাশ করবে, অন্য 3 জন সেকেন্ড ডিভিশনে পাশ করেছে। তার মধ্যে শৈবাল মাত্র 7 নম্বরের জন্য ফার্স্ট ডিভিশন পায়নি। তবে সবচেয়ে বিস্ময়ের ব্যাপার, হরেন ডাক্তারের মেয়ে নমিতা ফার্স্ট ডিভিশন পেয়েছে। হরেন ডাক্তার তার স্ত্রী ও মেয়েকে নিয়ে ছুটে এসেছিলেন আমাদের বাড়ি। আমাকে 2 হাত দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেছিলেন, মানিক, তুমি সাক্ষাৎ সরস্বতীর বরপুত্র। তা না হলে আমার মেয়ে ফার্স্ট ডিভিশনে কখনো পাশ করে? ভাবাবেগের আতিশয্যে উনি আমার কত প্রশংসা করলেন। আনন্দে খুশিতে ওর স্ত্রীও কত কথা বললেন। নমিতা আমাকে প্রণাম করে হাসতে হাসতে বলল, আমি কিন্তু কলেজে ভর্তি হবার পরও আপনার কাছেই পড়ব।
তাই কি হয় নমিতা? বিএ পাশ করে কি বিএ ক্লাসের ছেলে মেয়েদের পড়ানো যায়? ওর মা বললেন, নমিতা এমএ পড়লেও তোমার কাছেই পড়বে বলেছে। ওরা থাকতে থাকতেই অন্য ছাত্রছাত্রীরাও এসে হাজির। অনেকের বাবা মা বা দাদা দিদিরাও সঙ্গে এসেছেন আমাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে। বাড়িতে যেন বিজয় উৎসব শুরু হয়ে গেল। এরই মধ্যে নিবারণ কাকা ছুটে গিয়ে রসগোল্লা কিনে এনেছে। মা সবাইকে সেই রসগোল্লা খাওয়ালেন। যে 3 জন ছেলে মেয়ে সেকেন্ড ডিভিশন পেয়েছে তাদের বললাম, বিভিন্ন যুদ্ধের ইতিহাস পড়লে দেখবে বহু বিখ্যাত সেনাপতি প্রথমে পরাজয় স্বীকার করেই পিছিয়ে এসেছেন। তারপর ওরা এমন পাল্টা আঘাত করেছেন যে শত্রুপক্ষ পালাবার পথ খুঁজে পায়নি। তোমাদের সেই রকম পাল্টা আক্রমণ করে বিয়েতে অসম্ভব ভালো রেজাল্ট করতে হবে। শৈবাল বলল, আপনি সাহায্য করলে নিশ্চয়ই পারব। নমিতাও সঙ্গে সঙ্গে ওদের বলল, আমি তো বলেই দিয়েছি আমি রেগুলার পড়তে আসব। ওর কথা শুনে সব ছেলে মেয়েই হৈ হৈ করে উঠল। অনেকের বাবা মা দাদা দিদিরাও আমাকে অনুরোধ করতে লাগলেন ওদের পড়াতে। আমি আমার অক্ষমতা ও অসুবিধার কথা বললাম, কিন্তু ওরা মানতে নারাজ। শেষ পর্যন্ত বললাম, আচ্ছা, আমাকে একটু ভাবতে দিন। তখনকার মতন ওরা সবাই চলে গেলেন। এরপর শুরু হলো ছাত্রছাত্রীদের বাড়িতে নেমন্তন্ন খাওয়া। খাওয়া দাওয়ার পর হরেন ডাক্তার আমার হাতে 100 টাকার কয়েকটা নোট গুঁজে দিয়ে বললেন, মানিক, তোমার ঋণ তো শোধ করতে পারবো না, তবু তুমি যদি এই সামান্য 1000টা টাকা নাও আমি খুব খুশি হব। আমি সঙ্গে সঙ্গে টাকাটা সামনের টেবিলের উপর রেখে বললাম, নমিতাকে পড়িয়ে তো আমি টাকা পেতাম, তবে আবার এখন না না বাবা, তুমি ওটা ফিরিয়ে দিও না। না না, এত টাকা আমি কিছুতেই নিতে পারবো না। অনেক অনুরোধ উপরোধের পর বললাম, বরং এই টাকা দিয়ে নমিতাকে কিছু রেফারেন্স বই কিনে দিন। শুধু উনিই না, আরও কয়েকজন ছাত্রছাত্রীর বাবা আমাকে ঠিক এইভাবেই টাকা দিতে চাইলেন। না, আমি কারোর কাছ থেকেই টাকা নিলাম না, সবাইকেই ওই টাকা দিয়ে বই কিনতেই বললাম। দিন কয়েক পর ওই সব ছাত্রছাত্রী আমার কাছে এসে বলল, মানিকদা, আমাদের এই 7,000 টাকা দিয়ে আপনাদের বাড়িতে একটা লাইব্রেরি হোক, তাহলে আমরা সবাই সমানভাবে বইগুলো ব্যবহার করার সুযোগ পাব। লাইব্রেরি আমার এখানে হলে তোমাদের চাইতে আমার বেশি কাজে লাগবে। ঠিক আছে, তোমরা 2-3 জন আমার সঙ্গে চলো, তাহলে একদিন কলকাতা থেকে বইগুলো কিনে আনি। নমিতা জিজ্ঞেস করল, আপনি বলুন আমাদের মধ্যে কে কে আপনার সঙ্গে যাবে? তোমার বাবা যখন প্রথম টাকা অফার করেছেন তখন তুমি তো যাবেই। 2-3 জন ছেলে প্রায় সঙ্গে সঙ্গে বলল, মানিকদা, ও আর শৈবাল আপনার সঙ্গে যাক, ওরা 2 জন গেলেই যথেষ্ট, কি বলেন? ঠিক আছে, ওদের 2 জনকেই আমি নিয়ে যাব। পরের দিন সকালেই নমিতাকে সঙ্গে নিয়ে ওর মা এসে হাজির। উনি বললেন, মানিক, আমার এক ভাইয়ের সঙ্গে তোমার আলাপ হয়েছিল, তার কথা কি তোমার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, খুব মনে আছে। অমিত না অমিতাভ বসু নাম না তার? হ্যাঁ, ঠিকই বলেছ। ও তো রেলের খুব বড় অফিসার। তাই কি কাজে যেন এদিকে এসেছিল বলে এক রাত আমাদের কাছে থেকে আজ সকালেই কলকাতায় ফিরে গেল। ও, নমিতা যখন তোমার সঙ্গে কলকাতায় যাচ্ছে তখনও বারবার করে বলেছে ওর কাছে একটা রাত কাটিয়ে ফিরতে। ও, কলকাতায় রাত কাটাবার সুযোগ পেলেই আমি থিয়েটার দেখি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখবে। তাহলে তো বৃহস্পতি বা শনিবার যেতে হয়। নমিতা বলল, মানিকদা, আমাকেও থিয়েটার দেখাবেন তো? আমি কোনোদিন কলকাতার থিয়েটার দেখিনি। তোমার মা অনুমতি দিলে দেখাতে পারি। ওর মা সঙ্গে সঙ্গে বললেন, তোমার সঙ্গে যাবে তার আবার অনুমতি কিসের? তাহলে বৃহস্পতিবার ভোর 6:20 ট্রেনেই আমরা রওনা হব। তুমি তাহলে শৈবালকে বলে দিও নমিতা, আমরা পরের দিন ফিরব। হ্যাঁ, বলে দেব। তবে আগে থেকে থিয়েটার দেখার কথা বলো না, বাই চান্স যদি টিকিট না পাই। না না, বলবো না। ভারতীয় রেল অনেক কৃতিত্ব দাবি করতে পারে। রাজধানী বা শতাব্দী এক্সপ্রেসের মতন ট্রেন সত্যিই গর্বের, কিন্তু ভারতীয় রেলের কলঙ্কের তালিকায় 1 নম্বর হচ্ছে আমাদের এই কাটোয়া লোকাল। যে কোনো দিন যে কোনো সময়ের কাটোয়া লোকালে চড়ুন না কেন, মনে হবে এর চাইতে জেলখানায় সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েও অনেক বেশি আনন্দে থাকা যায়। কাটোয়ায় আমরা 3 জনেই পাশাপাশি বসলাম। জানলার ধারে আমি, তারপর নমিতা
আর নমিতার পাশে শৈবাল। ঘণ্টাখানেক পর যখন নবদ্বীপ ধাম পৌঁছলাম তখন আমাদের অবস্থা সত্যি সঙ্গীন। যে বেঞ্চে 4 জন বসার কথা সেখানে এগিয়ে পিছিয়ে 9 জন বসলে যে কী অবস্থা হয় তা সহজেই অনুমেয়। এর উপর 2টি বেঞ্চের মাঝখানেও লোকজন দাঁড়িয়ে, প্রত্যেক স্টেশনেই 2-4 জন নামলে উঠছেন 10 জন। এই পরিস্থিতিতে নমিতার মতো 19 বছরের যুবতী ছাত্রী পাশে থাকায় আমি লজ্জার দ্বিধায় ওর দিকে তাকাতে পর্যন্ত পারি না। আমি ওর শিক্ষক হলেও তো ভুলতে পারি না আমি 23 বছরের যুবক। আমি বোধহয় নিঃশ্বাস বন্ধ করেই বাইরের দিকে তাকিয়ে থাকি। হঠাৎ নমিতা বলল, মানিকদা, হাত পাতুন। আমি দৃষ্টি ঘুরিয়ে ওর দিকে তাকাই। মনে মনে বলি, হাত না নেড়েই শালীনতা রক্ষা করতে পারছি না, তার ওপর হাত দিয়ে সিঙাড়া মিষ্টি খেতে হলে তো আমাকে প্রায় অসভ্যের মতন। তোমার কি হলো, ধরুন। এইসব আবার কিনলে কেন? পাশ থেকে শৈবাল বলল, আমরা খাবো আর আপনি খাবেন না? নমিতা বলল, 10:30-11টার আগে তো ট্রেন হাওড়ায় পৌঁছাবে না, ততক্ষণ কি আমরা না খেয়ে থাকবো? আচ্ছা, হ্যাঁ, তাও তো ঠিক, দাও। কি করব, ওই অবস্থাতেও আমাকে খেতে হয়। সিঙাড়া মিষ্টি আর চা খাবার পর হঠাৎ খেয়াল হলো আমি নমিতাকে প্রায় চিড়ে চ্যাপটা করে বসে থাকলেও ও নির্বিবাদে শৈবালের সঙ্গে গল্প করতে করতে আমার সঙ্গেও 2-একটা কথা বলছে। সিঙাড়াটা দারুণ ছিল, তাই না মানিকদা? হ্যাঁ, ভালোই ছিল। একটু চুপ করে থাকার পর ও আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, এই ট্রেনে একলা একলা গেলে আমি মরেই যেতাম। আপনি আর শৈবাল আছেন বলে এই ট্রেন জার্নি কি দারুণ লাগছে, তাই না শৈবাল? হ্যাঁ, সে তো 100 বার। আমি অবাক হয়ে নমিতার দিকে না তাকিয়ে পারি না। ও আমার চোখের ওপর চোখ রেখে চাপা হাসি হেসে জিজ্ঞেস করে, কি মানিকদা, আপনার ভালো লাগছে না? আমি সঙ্গে সঙ্গে ওর প্রশ্নের উত্তর দিতে পারি না। 2-1 মুহূর্ত অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে শুধু মাথা নেড়ে বলি, হ্যাঁ, ভালো লাগছে। আমি বলতে পারলাম না, নমিতা, তুমি আমার ছাত্রী। তবু আমি স্বীকার করব, আমি দেবতা নই, আমি রক্ত মাংসের মানুষ। আমার সবলতাও আছে, আবার দুর্বলতাও আছে। তোমার মতন যুবতীর এই নিবিড় সান্নিধ্য নিশ্চয়ই আমার ভালো লাগছে, কিন্তু তার চাইতে অনেক বেশি লাগছে লজ্জা। অনিচ্ছা সত্ত্বেও আমি অন্যায় করছি বলে তুমি আমাকে ক্ষমা করো। যাই হোক, এইভাবেই প্রায় 11টা নাগাদ আমরা হাওড়া পৌঁছেই নমিতার মামাকে ফোন করলাম। মিস্টার বোস, হ্যাঁ, আমরা এইমাত্র পৌঁছলাম। ট্রেনে নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে। হ্যাঁ, তা তো একটু হয়েছে। যাই হোক, ঠোরদির কাছ থেকে খবর পেয়ে আমি আপনাদের 3 জনের জন্য টিকিট কেটেছি। টিকিট? কিসের টিকিট কেটেছেন? এখন কলকাতার বেস্ট নাটক হচ্ছে, বিভাস চক্রবর্তীর মাধব মালঞ্চ কন্যা, তারই টিকিট কেটেছি। তবে ম্যাটেনির পাইনি, ওই ইভিনিং শোর। না না, ভালোই করেছেন। আপনারা কি দুপুরে আমার কোয়ার্টারে খেতে যাবেন? না না, দুপুরে তো সম্ভব হবে না, একেবারে থিয়েটার দেখে আপনার ওখানে যাব। তাহলে ঠিক ওই 6:15টার মধ্যে আমার ড্রাইভার একাডেমির সামনে পৌঁছে যাবে। নমিতাকে ড্রাইভার চেনে, ওর কাছ থেকে টিকিট নিয়ে থিয়েটার দেখে আবার ওর সঙ্গেই আমার এখানে চলে আসবেন। তার মানে একটু রাত হবে? 10টার মধ্যে আপনারা আমার কোয়ার্টারে পৌঁছে যাবেন। আমরা 11টার আগে কোনো দিনই খাই না। আজকের পর্ব এখানে শেষ করলাম। পর্ব কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।